সাসপেন্স জাংশন। পাহাড়ের কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা এক বিলাসবহুল রিসর্ট। রাতের পার্টি, হাসি, আড্ডা আর হঠাৎ 5 মিনিটের অন্ধকার। কুয়াশা ঢেকে রাখতে পারে অনেক কিছু, কিন্তু সব সত্যি কি চিরদিন লুকিয়ে থাকে? নমস্কার বন্ধুরা, আজকের আমাদের সাসপেন্স জাংশনের নিবেদন রুম নাম্বার 307। কাহিনী অপর্ণা সাধু খাঁ। অভিনয় তন্নি, মৌমিতা, ঋতুপর্ণা গার্গী ব্যানার্জি, মেঘলা লালি ব্যানার্জি, অফিসার প্রিয়ম চৌধুরী, হোটেল বয় রিক, বিক্রম কৃষ্ণেন্দু গাঙ্গুলি, সোনাম লেপচা অঙ্কুশ অধিকারী, কুণাল এবং ড্রাইভার পিনাকি বন্দ্যোপাধ্যায়, কথক প্রীতম এবং অরিন্দমের ভূমিকায় সায়ন মুখার্জি। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে রুম নাম্বার 307। শিয়ালদহ স্টেশন থেকে যখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা ছাড়ল, ট্রেনের চাকার সেই চেনা ছন্দটা প্রীতমের কানে এক অদ্ভুত স্বস্তি দিচ্ছিল। গত 6 মাস ধরে কেস, ফাইল আর অপরাধীদের জেরা করতে করতে মাথাটা জ্যাম হয়ে গিয়েছিল। জানলার পাশের সিটে প্রীতম আর তার স্ত্রী মেঘলা, আর উল্টো দিকের সিটে কুণাল আর তার স্ত্রী তন্নি। ট্রেনের জানলার বাইরে গ্রাম বাংলার সবুজ জমিগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে। কুণাল অলরেডি একটা সায়েন্স ফিকশন বই খুলে বসেছে, কিন্তু তন্নি ছাড়ার পাত্রী নয়। এই যে মিস্টার ফরেন্সিক বিশেষজ্ঞ, বইটা কি এখন না খুললেই নয়? আমরা ঘুরতে যাচ্ছি, কোনো কেসের তদন্ত করতে নয়। তন্নির ঠাট্টায় মেঘলা হেসে উঠল। প্রীতমও হাসল। তন্নি, ওকে ওর মতো থাকতে দাও। কুণাল আর ওর মাইক্রোস্কোপ, এরা হলো অবিচ্ছেদ্য অঙ্গ। দেখবে গ্যাংটকেও হয়তো লেন্স নিয়ে কিছু একটা পরীক্ষা করছে। প্রীতমের কথা শুনে কুণাল বইটা ভাঁজ করে হাসল। আরে ভাই, অভ্যেস তো। মাইক্রোস্কোপ না থাকলেও চশমার কাজ দিয়েই তো অনেক কিছু পরিষ্কার দেখা যায়। যেমন ধর, তোর এই হাসির পেছনে যে একটু ক্লান্তি লুকিয়ে আছে, সেটা কি আর আমার চোখ এড়ায়? ঠিক ধরেছ কুণালদা, এই 6 মাস কেস আর তদন্ত ওকে একদম নিংড়ে নিয়েছে। তাই তো গ্যাংটকের ট্যুরটা করা। ট্রেনের জানলার বাইরে তখন রাত আরও গভীর। মাঝে মাঝে ছোট ছোট স্টেশন পেরিয়ে যাচ্ছে। দূরের আলো এসে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। রাত কেটে ভোর হয়েছে। ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকতে আর মিনিট কয়েক বাকি। তখনই তন্নি উঠে জানলার পর্দা সরালো। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম, আর কিছুটা পথ গেলেই যেন শান্তি। শহরের ওই কোলাহল থেকে কিছুদিনের জন্য মুক্তি পাবো। কি বলো মেঘলা? ঠিক বলেছ, এদের যা কাজ, তার জন্য ঘোরাঘুরি তো প্রায় বন্ধই হয়ে যেতে বসেছিল। বাড়িতে থেকে থেকে যেন দম বন্ধ হয়ে আসছিল। এবার পাহাড়ে গিয়ে মন প্রাণ ভরে নিঃশ্বাস নেব। ওদের কথোপকথনের মাঝেই ট্রেনটা ধীরে ধীরে নিউ জলপাইগুড়ি ঢুকল। প্রীতম, মেঘলা, তন্নি আর কুণাল নিজেদের লাগেজ নিয়ে ট্রেন থেকে নামতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা মুখে এসে লাগল। তন্নি গভীর শ্বাস নিয়ে বলল, এই হাওয়াটার জন্যই তো এখানে আসা। প্ল্যাটফর্মে ট্যাক্সি ড্রাইভারদের ভিড়, পর্যটকদের ব্যস্ততা, চায়ের দোকান থেকে উনুনের ধোঁয়া উঠছে। এই গ্যাংটক সিকিম গাড়ি লাগবে দাদা? গাড়ি লাগবে? আসুন আসুন, এদিকে আসুন, এদিকে গাড়ি আছে, আসুন না দাদা। প্রীতমরা প্ল্যাটফর্মের বাইরে এসে দাঁড়ালো। প্রীতম চারিদিকে তাকিয়ে দেখল, গাড়ি পার্কিংয়ের কাছে একটা সাদা এসইউভি গাড়ির সামনে এক বছর 26-27-এর ছেলে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা প্ল্যাকার্ড, আর তাতে লেখা আছে মিস্টার প্রীতম রায় এবং মিস্টার কুণাল মুখার্জি। প্রীতম সেই দিকে আঙ্গুল দেখিয়ে বলল,
ওই তো গাড়ি আমাদের নামের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। কুণাল হেসে বলল, ও বাবা, এ তো দেখছি ভিআইপি ট্রিটমেন্ট। হোটেলটা বেশ ভালো মনে হচ্ছে। প্রীতমরা এগিয়ে গিয়ে ছেলেটির সামনে দাঁড়ালো। হ্যালো, আমি প্রীতম রায়, আর উনি কুণাল মুখার্জি। পাশে কুণালকে দেখিয়ে বলল প্রীতম। ছেলেটা সঙ্গে সঙ্গে ভদ্রভাবে মাথা ঝোঁকালো। গুড মর্নিং সব, আমি শেখার নামচুন গ্যাংটকের স্নোভেল রিট্রিটের পক্ষ থেকে আপনাদের নিতে এসেছি। গুড মর্নিং, গুড মর্নিং। ব্যাগগুলো তোলার ব্যবস্থা করো। হ্যাঁ, ভাঙসা। শেখর আর প্রীতম মিলে একে একে ব্যাগগুলো গাড়িতে তুলে নিয়ে সবাই গাড়িতে গিয়ে বসল। প্রীতম সামনে, মেঘলা, কুণাল আর তন্নি পিছনে বসেছে। গাড়ি ধীরে ধীরে স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে এলো। প্রথমে শহরের ভিড়, হর্নের শব্দ, দোকানের সারি, তারপর ধীরে ধীরে সবকিছু ফাঁকা হতে লাগলো। শিলিগুড়ির সমতল রাস্তা পেরিয়ে গাড়ি যখন পাহাড়ের দিকে উঠতে শুরু করলো, দৃশ্যটা বদলে গেল এক লহমায়। রাস্তা সরু, দুপাশে ঘন সবুজ, দূরে তিস্তার জল রোদে চিকচিক করছে। গাড়ি এক একটা বাঁক নিলেই নিচের উপত্যকা চোখের সামনে খুলে যাচ্ছে। আবার পরের বাঁকে সব আড়াল। পাইন গাছের সারি, বাতাসে হালকা ঠান্ডা গন্ধ, কোথাও কোথাও পাহাড়ি ঝর্ণার শব্দ। মেঘলা জানলার কাঁচ নামিয়ে দিল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতেই তন্নি বলল, কি সুন্দর হাওয়া, একবারে মন প্রাণ জুড়িয়ে গেল। এখনো তো ট্রেলার চলছে, আসল ছবি সামনে। প্রীতম চুপচাপ বাইরে তাকিয়ে রইল। পাহাড়ের মাথায় মেঘ জমেছে, আলো ছায়ার খেলা চলছে। এক অদ্ভুত শান্তি, যেটা শহরে পাওয়া যায় না। প্রায় 3 ঘন্টা পর গাড়ি যখন গ্যাংটকের উপকণ্ঠে ঢুকল, তখন বিকেলের আলো নরম হয়ে এসেছে। পাহাড়ের গায়ে গায়ে রঙিন বাড়ি, প্রার্থনার পতাকা বাতাসে উড়ছে। আরেকটা উঁচু বাঁক ঘুরতেই সামনে দেখা গেল সাদা ধূসর রঙের এক বিশাল বিল্ডিং, মেঘের ভেতরে আধা আধি ঢাকা। লোহার গেটের ওপরে লেখা স্নোভেল রিট্রিট। গাড়ি গেট পেরিয়ে ভেতরে ঢুকল। দুপাশে ছাঁটা লন, ছোট ফুলের বাগান, আর মাঝখানে পাথরের পথ। গাড়ি থামতেই রিসেপশনের দিক থেকে এগিয়ে এলো এক যুবক। ওয়েলকাম টু স্নোভেল রিট্রিট। আমি সোনাম লেপচা, রিসেপশন ম্যানেজার। প্রীতম হাত বাড়িয়ে দিল করমর্দন করার জন্য। আমি প্রীতম রায়। আপনাদের জন্য দুটো ডিলাক্স মাউন্টেন ভিউ রুম রেডি আছে স্যার, দিস সাইড প্লিজ। ভেতরে ঢুকতেই কাঠের উষ্ণ গন্ধ, লবির দেয়ালে পাহাড়ি শিল্পকর্ম, কোনায় জ্বলছে ফায়ারপ্লেস। বড় কাঁচের জানলা দিয়ে দূরের পাহাড় দেখা যাচ্ছে। একজন বেলবয় ব্যাগগুলো নিয়ে সামনে এগোলো। সোনাম নিজে লিফট পর্যন্ত নিয়ে গেল। করিডোরে কার্পেট বিছানো, নরম আলো, দূরে কোথাও মৃদু সঙ্গীত বাজছে। ঘরের দরজা খুলতেই মেঘলা মুগ্ধ হয়ে গেল। বড় কাঁচের জানলা, সামনে বিস্তীর্ণ পাহাড়। ব্যালকনিতে দাঁড়ালেই নিচে পুরো উপত্যকা দেখা যায়। তন্নি বলল, এটা তো পুরো স্বপ্নের মতো লাগছে। সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকলে আরামসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রীতম একবার ঘরটা চোখ বুলিয়ে নিল। বিছানা, টেবিল, বার কাউন্টার, গ্লাসের সেট, সব কিছু পরিপাটি। স্যার, আজ রাতে রিসর্টের গার্ডেনে একটা ককটেল পার্টির আয়োজন করা হয়েছে। আমাদের মালিক মিস্টার অরিন্না ভট্টাচার্য পার্সোনালি গেস্টদের সঙ্গে দেখা করতে ভালোবাসে। কুণাল মুচকি হেসে বলল, ভালোই তো, ছুটির শুরুটা জমকালো হচ্ছে। সোনাম বিনয়ের সঙ্গে মাথা নাড়ল। 7টার মধ্যে নিচে চলে আসবেন স্যার। সে বেরিয়ে গেলে ঘরে কয়েক সেকেন্ড নীরবতা। দূরে মেঘের আড়ালে পাহাড় ঢেকে যাচ্ছে, আলো ধীরে ধীরে ম্লান হচ্ছে। প্রীতম ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকালো। কর্মচারীরা ইতিমধ্যেই লাইট লাগাচ্ছে, টেবিল সাজাচ্ছে। রঙিন আলো জ্বলতে শুরু করেছে। সন্ধ্যা নামতেই পাহাড় যেন অন্য রূপ নিল। রিসর্টের বাগানে নরম হলুদ ফেয়ারি লাইট জ্বলে উঠেছে।
ঘাসের ওপর গোল টেবিল, সাদা কাপড়ে ঢাকা। এক কোণে ছোট বার কাউন্টার সাজানো। দূরে পাহাড় অন্ধকার হয়ে গেছে, শুধু আকাশে মেঘের ফাঁকে ফাঁকে ফিকে চাঁদের আলো। প্রীতমরা নিচে নেমে দেখল বাগানে ইতিমধ্যেই কয়েকজন অতিথি জড়ো হয়েছেন। নরম স্যাক্সোফোন মিউজিক বাজছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। ঠিক তখনই প্রবেশ করলেন অরিন্দম ভট্টাচার্য। মাঝবয়সী, পরিপাটি স্যুট পরা, চোখে মুখে আত্মবিশ্বাস, চোখ দুটো তীক্ষ্ণ, মানুষ পর্যবেক্ষণ করতে অভ্যস্ত। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের পার্টি কোনো সাধারণ পার্টি নয়। আজ আমাদের রিসর্টে 3 বছর পূর্তি। সো লেটস এনজয়। পার্টি শুরু হবার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পার্টির সমস্ত লাইট নিভে গেল। তারপরেই সবার মধ্যে এক উত্তেজনা ছড়িয়ে পড়ল। মেঘলা আর তন্নি স্বভাবতই নিজের স্বামীর হাত চেপে ধরেছে। ঠিক তখনই অরিন্দমের গলা শোনা গেল অন্ধকারেই। প্লিজ ডোন্ট প্যানিক, জেনারেটর আছে, হয়তো লোডশেডিং হয়েছে। পাহাড়ি এলাকায় এটা খুবই স্বাভাবিক। সোনাম দ্রুত স্টাফদের দিকে নির্দেশ দিচ্ছে। এই জেনারেটর অন করো। পাহাড়ি রাতের ঠান্ডা হাওয়া হঠাৎ যেন আরো ভারী লাগছে। কয়েক মিনিটের মধ্যে আবার আলো জ্বলে উঠল, আর সাথে সাথেই পার্টির মেজাজ ফিরে এলো। রাত প্রায় 11:30 নাগাদ পার্টি শেষে সবাই নিজেদের ঘরে ফিরে গেল। পাহাড়ের ওপর নেমে এলো নীরবতা। পরদিন সকালে কুণালের ঘুম ভাঙল চাপা চিৎকার চেঁচামেচিতে। ঘরের বাইরে কেউ দৌড়চ্ছে করিডোরে, কেউ জোরে জোরে কথা বলছে। একজন মহিলা আতঙ্কিত গলায় বলছে, কুণাল চোখ মেলে ঘড়ির দিকে তাকালো। সকাল 6:20। সে উঠে দরজা খুলে করিডোরে বেরোলো। দেখল কয়েকজন স্টাফ এদিক ওদিক ছুটছে। দু একজন অতিথি দরজার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করছে। জানা গেল। কুণাল একজন স্টাফকে থামিয়ে বলল, কিছু তো বুঝতে পারছি না আমরা। কি হয়েছে? স্টাফের মুখ ফ্যাকাশে। আমাদের স্যার মিস্টার অরিন্দম ভট্টাচার্য, ওনাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। কুণালের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে কুণাল ঘুরে দাঁড়ালো। দ্রুত পায়ে দৌড়ে গেল প্রীতমদের ঘরের দিকে। দরজায় নক করল। প্রীতম, দরজা খোল, শিগগির দরজা খোল। ভেতর থেকে ঘুম ঘুম গলায় বলল প্রীতম। কি হয়েছে? আরে দরজা খোল আগে। দরজা খুলতেই কুণালের মুখ দেখে প্রীতম বুঝে গেল যে কিছু একটা হয়েছে। অরিন্দম ভট্টাচার্য, ওনাকে সকালে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রীতমের চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। সে চমকে উঠে বলল, কি বলছিস কি? চল একবার দেখে আসি। কুণাল আর প্রীতম দুজনেই ছুটল অরিন্দমের ঘরের দিকে। দুজনেই ঘরের সামনে আসতেই দেখে দরজার কাছে বেশ কয়েকজন স্টাফ আর দু একজন অতিথি ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখি, একটু সাইড দিন, ভিড় হালকা করুন। দেখি একটু সাইড সরে যান। দেখি। সরে যান, ভিড় হালকা দেখি। করুন, ভিড় হালকা করুন। ওরা দুজন সবাইকে সরিয়ে ভেতরে ঢুকল। ঘরটা বেশ পরিপাটি করে সাজানো, ভারী পর্দা অর্ধেক টানা, জানলার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকছে। টেবিলের ওপর অর্ধেক ভর্তি একটা জলের গ্লাস, পাশে খোলা ল্যাপটপ। অরিন্দমবাবু ঘরের টেবিলের পাশে ইজি চেয়ারে সোজা হয়ে বসা, মাথা সামান্য ডান দিকে হেলে আছে। এক হাত চেয়ারের হাতলে, অন্য হাতটা নিচে ঝুলছে। চোখ আধ খোলা, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। শেষ মুহূর্তটা যে কষ্টের মধ্যে ছিল সেটা বোঝাই যাচ্ছে। প্রীতম ভালো করে ঝুঁকে মুখের দিকে তাকালো। ঠোঁটের কোণে হালকা নীলচে আভা, চোয়াল শক্ত হয়ে আছে, নাকের ডগাতেও অস্বাভাবিক রং। কুণাল, পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা কর। দেখে তো মনে হচ্ছে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশের সোনামবাবু, আমার মনে হচ্ছে ওনার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে।
তাই পুলিশে খবর দেওয়াটা জরুরি। ওকে। সোনাম বেরিয়ে যেতেই কুণাল মৃতদেহ ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, প্রীতম, বডি দেখে যা মনে হচ্ছে ওনার মৃত্যু হয়েছে 5 থেকে 6 ঘন্টা আগে। কুণালের কথা শুনে প্রীতম একবার দরজার সামনে দাঁড়িয়ে থাকা স্টাফ আর গেস্টের দিকে তাকালো। সবার চোখে আতঙ্ক, কৌতূহল আর অস্বস্তি মিশে আছে। সে দরজার কাছে গিয়ে দৃঢ় গলায় বলল, আমার মনে হচ্ছে মিস্টার অরিন্দম ভট্টাচার্যকে খুন করা হয়েছে, তাই এই ঘরে এখন কেউ ঢুকবেন না। পুলিশ না আসা পর্যন্ত কেউ কিছু স্পর্শ করবেন না। খুন? আমরা তো এখানে ফ্যামিলি নিয়ে এসেছি, আমি এই কটেজে আর থাকবো না। কথাটা শেষ হতেই চারিদিকে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। এখনই অন্য কোথাও চলে যেতে হবে। আতঙ্ক মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। প্রীতম হাত তুলে সবাইকে থামালো। তারপর গলায় শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ দৃঢ়তা নিয়ে বলল, প্লিজ শান্ত হন, এখনও তদন্ত শুরুই হয়নি। গুজব ছড়াবেন না, আপনারা নিরাপদ আছেন। পুলিশ আসছে, কেউ রিসর্ট ছেড়ে যাবেন না। এটা অনুরোধ না, এটা প্রয়োজন। যতক্ষণ না পুলিশ অনুমতি দিচ্ছে সবাই এখানেই থাকবেন। মিনিট 40 পরে কটেজের মেইন গেটের সামনে একটা পুলিশের জিপ সহ ফরেন্সিক টিমের গাড়ি এসে দাঁড়ালো। জিপ থেকে প্রথমে নামলেন একজন মাঝবয়সী অফিসার। গায়ে খাকি ইউনিফর্ম, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তার চলাফেরায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। পিছন থেকে 2 জন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টর নামল। অফিসার সামনে এগিয়ে এসে বললেন, কে ফোন করেছিলেন? স্যার, আমিই ফোন করেছিলাম। পুলিশ একবার সোনামকে পা থেকে মাথা পর্যন্ত মেপে নিয়ে বলল, বলুন। আপনিই তো ফোন করে বললেন যে এই কটেজের মালিক খুন হয়েছেন, তো আপনি বুঝলেন কি করে যে উনি খুন হয়েছেন? সোনাম একবার কুণাল আর প্রীতমের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি বলিনি কথাটা। এই কথাটা ওই মিস্টার রায় বলেছেন, তাই আমি আপনাদের ফোন করে জানিয়েছি। অফিসারের চোখ এবার সোজা গিয়ে থামল প্রীতমের ওপর। আপনি কিভাবে দেখেই বলে দিলেন যে এটা একটা খুন? আপনি কি ডাক্তার, না আপনার ডাক্তারি ডিগ্রি আছে, নাকি আপনি একজন ফরেন্সিক এক্সপার্ট যে দেখেই বলে দিচ্ছেন যে ইটস আ মার্ডার? চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। কয়েকজন অতিথি দূরে দাঁড়িয়ে কান পেতে আছে। অফিসার এক পা এগিয়ে এলেন। দেখুন, অযথা আতঙ্ক ছড়ানো কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়, মানে হু আর ইউ? আপনি কে? প্রীতম শান্ত স্থির গলায় বলল, আমি আতঙ্ক ছড়াইনি, পর্যবেক্ষণ থেকে সন্দেহ প্রকাশ করেছি। অফিসারের ভ্রু কুঁচকে গেল। আপনি কি বুঝতে পারছেন যে এটা একটা ক্রাইম সিন, আর আপনি দাঁড়িয়ে এখানে সিদ্ধান্ত ঘোষণা করছেন? প্রীতম ধীরে পকেটে হাত ঢোকালো। এক মুহূর্তের জন্য কনস্টেবলরা সতর্ক হয়ে উঠল। সে বের করলো একটি লেদার ওয়ালেট, খুলে ভেতর থেকে একটি আইডি কার্ড বের করলো। শান্তভাবে অফিসারের সামনে ধরল। প্রীতম রায়, কলকাতা পুলিশ, হোমিসাইড ডিপার্টমেন্ট। অফিসার কার্ডটা নিয়ে ভালো করে দেখলেন। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। কয়েক সেকেন্ড আগে যে চোখে কঠোরতা ছিল সেখানে এখন বিস্ময়। হোমিসাইড ডিপার্টমেন্ট? হ্যাঁ, আমি এখানে ছুটিতে এসেছি, কিন্তু দৃশ্য দেখে আমার পেশাগত অভিজ্ঞতা বলছে মৃত্যুটা স্বাভাবিক নয়। অফিসার তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালেন, কার্ড ফিরিয়ে দিয়ে স্যালুট ঠুকলেন। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি বিষয়টা জানতাম না। এক্সট্রিমলি সরি স্যার, কিছু মাইন্ড করবেন না প্লিজ। নো প্রবলেম অফিসার, আপনি আপনার কাজ করেছেন। অফিসার এবার নিজেকে সামলে নিলেন। গলায় আবার পেশাগত দৃঢ়তা ফিরে এলো, তবে এবার সম্মানের সঙ্গে। বডি কোথায় আছে যদি একটু বলেন? আসুন আমাদের সাথে। কুণালের কথা মতো অফিসার, প্রীতম, সাথে সাব ইন্সপেক্টর আর ফরেন্সিক টিম দ্রুত অরিন্দমের ঘরের দিকে গেল। ঘরের ভেতরের পরিবেশ আগের মতোই ভারী। ইজি চেয়ারে অরিন্দমের নিথর দেহ পড়ে রয়েছে। সকালের আলো এখন আরও উজ্জ্বল, কিন্তু সেই আলো যেন মৃত্যুর শীতলতাকে আরও স্পষ্ট করে তুলছে।
ফরেন্সিক টিমের একজন গ্লাভস পরে এগিয়ে গেল। ফটোগ্রাফার প্রথমে পুরো রুমের হোয়াইট শট নিল। দরজা, জানলা, টেবিল, চেয়ার, দেহের অবস্থান। অফিসার ধীরে ধীরে চারপাশে তাকালেন। কেউ কিছু শুয়েছেন? না, শুধু পালস চেক করেছি। আর দরজা ভেতর থেকে লক ছিল। ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। ফরেন্সিক এক্সপার্ট ঝুঁকে অরিন্দমের মুখ পরীক্ষা করলেন। ঠোঁটের নীলচে আভা, শক্ত চোয়াল, আঙুলের আঁকড়ে ধরার ভঙ্গি। ফরেন্সিক এক্সপার্ট বললেন, প্রাথমিকভাবে অক্সিজেন ডিপ্রাইভেশন মনে হচ্ছে। টক্সিক সাবস্ট্যান্সও হতে পারে। নিশ্চিত বলতে গেলে পোস্টমর্টেম লাগবে। প্রীতম টেবিলের দিকে ইশারা করল। ওই গ্লাসটা আর ছোট কাঁচের শিশিটা সিল করা হোক। এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। ফরেন্সিক টিম সাবধানে সেগুলো প্যাক করল। অফিসার এবার প্রীতমের দিকে তাকালেন। আপনি কি মনে করছেন? প্রীতম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, গত রাতে পার্টির সময় 5 মিনিটের জন্য পুরো রিসর্ট অন্ধকার ছিল। আর সেটা কাকতালীয় নাও হতে পারে। ওয়েল, আপনি বলতে চাইছেন যে সেই সময় কেউ বিষও দিয়ে থাকতে পারে? দেখুন, আমি নিশ্চিত নই, তবে হতেও পারে। বা রাতে ওনার খাবারেও কিছু মেশানো হয়ে থাকতে পারে। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। ফরেন্সিক টিম দেহ সরানোর প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশ একবার ঝলসে উঠল। অফিসার দৃঢ় গলায় বললেন, ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্ট এলেই বোঝা যাবে। আর হ্যাঁ, এখন থেকে এই রিসর্টের বাইরে কেউ যাবে না। সবার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। সিসিটিভি ফুটেজ চাই। আর গত রাতের প্রত্যেকটা মিনিটের হিসেব লাগবে। কটেজের রিসেপশনে সব স্টাফেরা তখনও অপেক্ষা করছিল। অফিসার, প্রীতম, কুনাল এবং বাকিরা রিসেপশনে ফিরে আসে। অফিসার চেয়ার টেনে বসে প্রশ্ন করলেন। বডি প্রথম কে দেখে? একজন তরুণ স্টাফ কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমি সকালে চা দিতে গেছিলাম, অনেকবার ডাকলাম, দরজা খুলল না। তারপর সুনাম স্যারকে বলি, উনি মাস্টার কি দেন, সেটা দিয়ে দরজা খুলে দেখি। মাস্টার কি সবসময় আপনার কাছেই থাকে? হ্যাঁ স্যার, রিসেপশন ম্যানেজার হিসেবে আমার কাছেই থাকে। অফিসার একে একে সবাইকে জেরা করল, কিন্তু তেমন কিছুই জানা গেল না। কয়েকজনকে জেরা করার পর একজন সুচারু পোশাক পরা আত্মবিশ্বাসী ভদ্রলোক এগিয়ে এলেন। আপনার নাম? আমি বিক্রম আগরওয়াল, অরিন্দমের বিজনেস পার্টনার। কী ধরনের ব্যবসা? হসপিটালিটি, ইম্পোর্ট এক্সপোর্ট আর কিছু ইনভেস্টমেন্ট। অরিন্দমবাবুর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা প্রায় 8 বছর। প্রথমে আমরা জয়েন্টলি দুটো প্রপার্টিতে ইনভেস্ট করেছিলাম, তারপর এই রিসর্ট প্রজেক্ট। অফিসার কলম চালাতে চালাতে জিজ্ঞাসা করলেন, সম্পর্ক কেমন ছিল? ব্যবসায়িক সম্পর্ক যেমন হয় তেমনই, মানে ওঠানামা তো থাকেই, কিন্তু সিরিয়াস কিছু নয়। বিক্রমকে জেরা করার পর এগিয়ে এলো এক তরুণী। আপনার নাম? ঋতুপর্ণা সেন। কি করেন আপনি? আমি একজন সাংবাদিক। মে আই সি ইওর আই কার্ড? আপনার আই কার্ডটা দেখি। অফিসারের কথায় ঋতুপর্ণা সেন নিজের জিন্সের পকেট থেকে একটা আই কার্ড বার করে অফিসারের হাতে দেয়। অফিসার সেটা ভালো করে দেখে নিয়ে ফিরিয়ে দেয়। প্রীতম এক ঝলকে আই কার্ডটা দেখে নেয়। অফিসার ভ্রু কুঁচকালেন। এখানে কিসের জন্য? অরিন্দম ভট্টাচার্য একটা বড় ব্যবসায়িক ডিল নিয়ে কালোবাজারের সঙ্গে যুক্ত, এই খবরটাই পেয়েছিলাম। সেটা যাচাই করতেই এসেছিলাম। কথাটা বলতেই ঘরের মধ্যে চাপা গুঞ্জন। ঠিক তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে অফিসারের কানে কিছু বলল। অফিসারের মুখ শক্ত হয়ে উঠল। ও গড, মিডিয়ার কাছে অলরেডি খবর পৌঁছে গেছে। মজার বিষয় হলো কালোবাজারির খবর এখনো অফিসিয়ালি কোথাও প্রকাশ পায়নি, অথচ আপনি ঠিক সময়ে এখানে উপস্থিত। আর আজ ভোরে মৃত্যু, তারপর মুহূর্তের মধ্যে মিডিয়ায় খবর। আপনি কি বলতে চাইছেন? আমি কাউকে জানাইনি, তবে এই ধরনের লোকের শত্রু কম থাকে না। প্রীতম সরাসরি কিছু বলল না। আমি শুধু বলছি, এই কেসে প্রত্যেকেরই কিছু না কিছু লুকোনো আছে। ঋতুপর্ণা এবার একটু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে সন্দেহ করছেন?
আমি কাউকে সন্দেহ করছি না। দেখুন মিস সেন, সন্দেহের তালিকায় সবাই যেমন আছে সেরকম আপনিও থাকবেন। আপনি যে রিপোর্টার বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে তা কিন্তু একদমই নয়। আর রইল বাকি কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার কথা, বিক্রমবাবু, আপনি তো অরিন্দমবাবুর বিজনেস পার্টনার, আপনি নিশ্চয়ই কিছু জানবেন। বিক্রম এবার একটু অস্বস্তিতে পড়ল। ওই কিছু নতুন ইনভেস্টমেন্ট আর কিছু পুরনো ট্রানজাকশন, মিডিয়ায় যে কালোবাজারির কথা উঠছে সেগুলো বাজে রটনা। ঋতুপর্ণা সঙ্গে সঙ্গে বলে উঠল, রটনা নয়, আমার কাছে ডকুমেন্ট আছে। দেখুন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সবটাই এখন প্রমাণ সাপেক্ষ, ঠিক সময়েই সেটা প্রমাণ হবে। আর মিস সেন, আপনার কাছে যা যা ডকুমেন্ট আছে তার সবটাই আমাদেরকে আপনি দিন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। সোনাম, কটেজের সিসিটিভি ফুটেজ আছে নিশ্চয়ই? সোনাম ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ স্যার আছে। বেশ, তাহলে সেটা দেখার একটু ব্যবস্থা করে দাও। সোনাম মাথা নেড়ে সম্মতি জানায়, তারপর এগিয়ে যায় রিসেপশনের দিকে। মিস্টার রায়, চলুন গিয়ে সিসিটিভি ফুটেজটা দেখে আসি। প্রীতম অফিসারের কথায় সম্মতি দিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেল। রিসেপশনের মনিটরে ফুটে উঠেছে অনেকগুলো ফুটেজ। সন্ধে 7টার সময় অরিন্দমবাবুকে ঘর থেকে বেরোতে দেখা গেল। তার কিছুক্ষণের মধ্যে বিক্রম আগরওয়াল অরিন্দম ভট্টাচার্যের ঘরে ঢোকেন। হাতে ফাইল জাতীয় কিছু একটা আছে। ঘরে ঢোকার মিনিট 2-3-এর মধ্যেই উনি আবার বেরিয়ে আসেন। বিক্রমবাবু বেরিয়ে যেতেই সোনামকে দেখা গেল, সাথে একজন স্টাফ। সোনাম একবার এদিক ওদিক তাকিয়ে ঘরে ঢুকল। আবার 9:03 ফুটেজটা চালাতেই হঠাৎ করে সব ব্ল্যাক হয়ে গেল। অফিসার ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এই সময়ের ফুটেজ কোথায়? এই সময়ের ফুটেজ নেই কেন? স্যার কাল রাতে এই সময় লোডশেডিং হয়ে গেছিল, তাই ক্যামেরাও অফ হয়ে গেছিল। অফিসার, কাল লোডশেডিং হয়েছিল, তবে 5-7 মিনিটের মধ্যে জেনারেটর চালু হয়েছিল। কিছুটা সময় এগোতেই দেখা গেল রাত 11:30টার সময় অরিন্দম ভট্টাচার্য নিজের ঘরে ঢুকছে, হাতে গ্লাস ধরে আছেন। অফিসার, যে গ্লাসটা ঘর থেকে পাওয়া গেছে ওই গ্লাসটি উনি পার্টিতেও ব্যবহার করেছেন। ওটা তো ক্রিস্টালের ছিল। আমরা ওটা ফরেন্সিকে পাঠিয়েছি, আশা করছি আজকে রাত্রের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। আর যে কটা মাদকের বটল পেয়েছি সবকটাই ফরেন্সিকে যাবে। অফিসার আর প্রীতম ফুটেজ দেখে নিয়ে আবার রিসেপশনে, যেখানে সবাই অপেক্ষা করছে, সেখানে ফিরে এলো। দেখুন, এই ফুটেজে 3 জনকে অরিন্দমবাবুর ঘরে ঢুকতে দেখা গেছে, তাই আমি তাদের 3 জনকেই সন্দেহের তালিকায় রাখছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ এই কটেজ ছেড়ে বাইরে বেরোবার চেষ্টা করবেন না। অফিসার সোনামের দিকে তাকিয়ে বলল, আপনার ঘরটা আমি একটু দেখতে চাই। আর মিস্টার ভট্টাচার্যের ঘরে তো আপনিই ঢুকেছিলেন, হতেই পারে যে আপনি হয়তো ওনার পানীয়তে কিছু একটা মিশিয়ে দিয়েছিলেন। ও বাই দ্য ওয়ে, মিস্টার আগরওয়াল, আপনিও কিন্তু সন্দেহের তালিকায় থাকছেন আমাদের, তাই এই কটেজ ছেড়ে যাওয়ার চিন্তা মাথাতেও আনবেন না। আরে স্যার, আমি তো ইনভেস্টমেন্টের কাগজ সাইন করাতে গেছিলাম, আর আপনি আমাকেও সন্দেহ করছেন? আরে অরিন্দমকে মারতে হলে তো আমি কবেই মেরে দিতে পারতাম, খামোখা এখানে এসে ওকে কেন মারতে যাব বলুন তো? আর আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে ওকে আমি খুন করব? ওকে মারলে তো আফটারঅল আমারই লোকসান। দেখুন মিস্টার আগরওয়াল, আমার অত কিছু জেনে লাভ নেই। আপনার ওপর আমাদের সন্দেহ হয়েছে, তাই আপনার ওপর আমাদের নজর থাকবে। আপনাদের আলাদা আলাদা করে প্রত্যেককে জেরা করা হবে। অফিসার যখন কড়া স্বরে কথাগুলো বলছিলেন, বিক্রম আগরওয়ালের মুখটা রাগে আর বিরক্তিতে লাল হয়ে উঠল। কিন্তু প্রীতম খেয়াল করল বিক্রমের রাগের চেয়েও বেশি ফুটে উঠছে এক অদ্ভুত অস্থিরতা। সে বারবার তার পকেটে থাকা একটা রুমাল বের করে কপালে জমা ঘাম মুছছে। অফিসার সোনামকে ইশারা করলেন তার ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সোনাম মাথা নিচু করে হাঁটতে শুরু করল। প্রীতম আর কুণালও পা বাড়ালো তাদের পেছনে। সোনামের ঘরটা হোটেলের একদম এক কোণায়, সাধারণ কিন্তু গোছানো। টেবিলের ওপর কিছু হোটেলের রেজিস্টার, আর এক কোণায় পাহাড়ি কিছু ঔষধি গাছের শুকনো ডালপালা রাখা। কুণালের চোখ গেল জানলার ধারে সেই শুকনো গাছগুলোর দিকে।
সে গ্লাভস পরা হাতে একটা ডাল তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে বলল, সোনমবাবু, পাহাড়ি গাছগাছড়ার শখ আছে দেখছি আপনার। সোনাম একটু চমকে উঠে জানলার দিকে তাকালো। তার চোয়ালটা শক্ত হয়ে গেল, কিন্তু গলায় কোনো উত্তেজনা প্রকাশ পেল না। সোনাম নিচু স্বরে বলল, শখ নয় স্যার, অভ্যেস। পাহাড়ের মানুষ তো আমরা, অসুখে বিসুখে ভেষজ ওষুধের উপরই ভরসা রাখি। ওটা সাধারণ মংসুট গাছের ডাল, শুকিয়ে রাখা হয়েছে। কুণাল ডালটা নাকের কাছে নিয়ে একবার শুঁকল, তারপর প্রীতমের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা ইঙ্গিত করল। কুণাল জানে এই মংসহুড থেকেই তৈরি হয় মারাত্মক অ্যাকোনিটাইন। প্রীতম ঘরের চারিদিকে চোখ বোলাতে বোলাতে সোনামের বিছানার পাশের ছোট্ট ড্রয়ারটা টানল। ভেতরে কিছু পুরনো খাম আর একটা ধুলো পড়া ফটো ফ্রেম। ফটো ফ্রেমে একজন মাঝবয়সী লোক হাসি মুখে দাঁড়িয়ে আছেন, যার সঙ্গে সোনামের চেহারার এক অদ্ভুত মিল। প্রীতম ছবিটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, ইনি কে সোনাম? আপনার বাবা? সোনামের শান্ত চোখ এবার ধক করে জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, হ্যাঁ স্যার, শেখর লেপচা। সোনামের সাথে কথা বলতে বলতে প্রীতম ড্রয়ারের ভিতরটা ভালো করে দেখছিল। আর তখনই ওর হাতে আসে একটা ছোট্ট কাঁচের শিশি। প্রীতম খুব সন্তর্পণে শিশির ঢাকনাটা খুলে নাকের কাছে ধরল। তারপর কি মনে হতে সেটা কুণালকে দিল। কুণালও সেটা নাকের কাছে ধরল, তারপর বলল, প্রীতম, এটা ফরেন্সিকে পাঠাতে হবে। অফিসার, এটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। ঠিক আছে কুণালবাবু, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনাদের আর কিছু দেখার আছে? না অফিসার, এবার মিস্টার আগরওয়ালের ঘরটা একটু চেক করব। প্রীতমরা সোনামের ঘর থেকে বেরিয়ে আবার রিসেপশনে এলো। অফিসার বিক্রম আগরওয়ালের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন মিস্টার আগরওয়াল, এবার আপনার ঘরটা দেখা যাক। আর মিস সেন, আপনি অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে কি একটা কালোবাজারির প্রমাণ পেয়েছিলেন বলছিলেন না? সেই কাগজপত্রগুলো আপনি রেডি করে রাখুন। আমি ওনার ঘরটা দেখে এসে আপনার কাছ থেকে সেই সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করে নিচ্ছি। বিক্রম আগরওয়ালের মুখে যেন কেউ কালি লেপে দিল। তিনি ফ্যাকাশে মুখে ঘামতে ঘামতে উঠে দাঁড়ালেন। ঋতুপর্ণা সেন ওরফে সেই সাংবাদিক মেয়েটি শান্ত গলায় বলল, ঠিক আছে অফিসার, আমার কাছে সব নথিপত্র তৈরি আছে। আপনারা বিক্রমবাবুর ঘরটা দেখে আসুন। রিসর্টের দোতলায় একদম শেষে বিক্রমের ঘর। ঘরটা যেমন বড় তেমনই সাজানো, কিন্তু চারপাশটা বড্ড অগোছালো হয়ে আছে। প্রীতম ঘরের ভেতরে ঢুকে প্রথমেই স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল। মিস্টার আগরওয়াল, আপনি কাল রাতে সিসিটিভি ফুটেজে যে ফাইলটা নিয়ে অরিন্দমবাবুর ঘরে ঢুকছিলেন, সেটা এখানে দেখছি না তো। ওটা আমি ড্রয়ারে রেখে দিয়েছি। প্রীতম কুণালকে ইশারা করতে কুণাল ভালো করে ড্রয়ারটা দেখল। সেখানে কিছু ব্যবসায়িক কাগজপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া গেল না। আরও ড্রয়ারগুলো খুঁজতে খুঁজতে কুণাল খুঁজে পায় একটা ইনসুলিন নেবার সিরিঞ্জ। কুণাল সেটা বিক্রমবাবুকে দেখিয়ে বলে, বিক্রমবাবু, আপনি কি ইনসুলিন নেন? মানে আপনার কি ডায়াবেটিস আছে? বিক্রমবাবু আমতা আমতা করে বলে, না, আমার ডায়াবেটিস নেই। তাহলে এই সিরিঞ্জ এখানে এলো কি করে, যদি এটা আপনার নাই হয়ে থাকে? বিক্রম আগরওয়াল পকেট থেকে রুমাল বার করে নিজের কপালটা একবার মুছে নিলেন। হয়তো কোনো স্টাফ ফেলে গেছে, বা আমার আগে যে গেস্ট স্টে করেছিল সে ফেলে গেছে। প্রীতম মুচকি হেসে বলে, মিস্টার আগরওয়াল, প্রথমত কোনো গেস্ট ঘর ছাড়ার পর কটেজের স্টাফ সেই রুম পরিষ্কার করে এবং সেটা চেক করে। আর দ্বিতীয়ত, যদি কেউ এটা ফেলেও যায়, তাহলে এই সিরিঞ্জের সূঁচের গায়ে এই তরলটা লেগে থাকতো না। অফিসার, এই সিরিঞ্জটা একটু ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। যদি খুন আপনিও করে থাকেন, তাহলে তার মোটিভ কি সেটাও আমি খুঁজে বার করে নেব মিস্টার আগরওয়াল। বিক্রম আগরওয়ালের চোয়ালটা একবার শক্ত হয়েই আবার ঝুলে পড়ল।
প্রীতমের শান্ত অথচ তীক্ষ্ণ কথাগুলো যেন তপ্ত শলাকার মতো তাঁর শরীরে বিঁধছে। তিনি ঘরের এক কোণায় রাখা সোফাটায় থপ করে বসে পড়লেন। আপনারা শুধু শুধু আমাকে হ্যারাস করছেন। একটা সিরিঞ্জ পাওয়া গেছে মানে কি সেটা আমার? আর মোটিভ, অরিন্দম আমার বন্ধু ছিল, বিজনেস পার্টনার ছিল। বন্ধুত্ব আর ব্যবসার মাঝখানের সুতোটা বড্ড সরু মিস্টার আগরওয়াল। কথাটা বলে প্রীতম ঘর থেকে বেরিয়ে গেল। অফিসার যাওয়ার আগে বিক্রম আগরওয়ালের ঘর থেকে পাওয়া সমস্ত ব্যবসায়িক কাগজপত্র নিয়ে বেরিয়ে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন, মিস্টার আগরওয়াল, আপনার ব্যবসায়িক কাগজপত্র আমরা সিল করলাম। কোনো রকম অসঙ্গতি দেখলে আমরা কিন্তু আপনাকে আবার জেরা করব। রিসেপশনে ফিরে সাংবাদিক ঋতুপর্ণা সেনের কাছ থেকে অরিন্দমের বিরুদ্ধে ব্যবসায়িক কালোবাজারির যে নথিপত্র সব কিছু কালেক্ট করে অফিসার রিসর্ট থেকে বেরিয়ে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন, প্রীতমবাবু, আপনি আপনার মতো তদন্ত চালান, আর যা দরকার পড়বে আপনি আমাকে জানাবেন। আর বাই দ্য ওয়ে, ফরেন্সিক রিপোর্ট এলে আমি আপনাকে জানাবো। ওয়েল, এখন আসি তাহলে। অফিসার চলে যেতেই প্রীতম আর কুণাল নিজের ঘরে ফিরে এলো। সেখানে মেঘলা আর তন্নি বসে কিছু একটা নিয়ে আলোচনা করছে। ওদের ঘরে ঢুকতে দেখে তন্নি বলল, কি গো, কি সব শুনছি? এই হোটেলের মালিক নাকি খুন হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে বিষক্রিয়ায়। এবার ফরেন্সিক রিপোর্ট এলে শিওর হয়ে যাব। প্রীতম জানলার ধারে গিয়ে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। গ্যাংটকের কুয়াশা এখন আরও ঘন হয়ে পাহাড়ের খাঁজগুলোকে গিলে ফেলেছে। তোমরা যেখানেই যাও, অপরাধীরা কি তোমাদের পেছন পেছন যায়? একটু ভাবলাম ঘুরবো, তা না, এখানেও সেই কেস, তদন্ত আর অপরাধ। এই তন্নি, চলো তো আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসি। এরা কেস পেয়েছে মানে আমাদের আর ঘোরা হবে না। প্রীতমের শান্ত ভঙ্গি দেখে মেঘলা বুঝল ও এখন অন্য জগতে। যখন ও এইভাবে পাহাড়ের কুয়াশার দিকে তাকিয়ে সিগারেট টানে, তখন বুঝতে হবে ওর মস্তিষ্কের নিউরোগুলো দাবার চাল সাজাতে শুরু করেছে। কুণাল মেঘলার দিকে তাকিয়ে একটু হেসে বলল, মেঘলা, বাইরে যে কুয়াশা, তাতে 2 হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না। তার ওপর হোটেলের মালিক খুন হয়েছে। খুনি এই হোটেলের কেউ হওয়ার সম্ভাবনা 100 ভাগ। এই অবস্থায় তোমাদের বাইরে যাওয়াটা কি ঠিক হবে? তন্নি মুখটা ভার করে বলল, বাবা, তাহলে তো সোনায় সোহাগা। এই ঘরের চার দেওয়ালে বন্দি হই ছুটিটা কাটাবে নাকি? প্রীতমদা, কিছু তো বলো। চলো তন্নি, বাইরে না যাই, রিসোর্টের চারপাশটা একটু ঘুরে আসি। মেঘলা বেরিয়ে যেতেই কুণাল বলল, কি ভাবছিস বলতো? ভাবছি যদি খুনটা বিক্রম আগরওয়াল করে থাকে তাহলে তার মোটিভ কি হবে? কোনো ব্যবসায়িক শত্রুতা নাকি পার্সোনাল কিছু? ব্যবসায়িক শত্রুতা তো দিনের আলোর মতো পরিষ্কার কুণাল। অরিন্দম ভট্টাচার্যের সাথে বিক্রমের কয়েক কোটি টাকার লেনদেন ছিল, কিন্তু পার্সোনাল মোটিভটা থাকলে কেসটা অন্য মাত্রায় যাবে। তোর কেন মনে হচ্ছে বিক্রম আগরওয়াল খুন করেছে? সোনামের ঘরে যে গাছটা আছে তা থেকে কিন্তু বিষ তৈরি হয়, আর সোনাম কিন্তু পাহাড়ের ছেলে। ও এই বিষ তৈরি করতে সক্ষম। সোনাম অত্যন্ত বুদ্ধিমান আর ধীরস্থির ছেলে। সে যদি বিষ প্রয়োগ করতে চায়, তবে সে কি তার নিজের শোবার ঘরে ড্রয়ারে বিষের শিশি আর জানলার ধারে মংসুট গাছ সাজিয়ে রাখবে? এটা পুলিশকে নেমন্তন্ন করে ধরিয়ে দেওয়ার মতো ব্যাপারটা হয়ে গেল না? ফরেন্সিক রিপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এলেই সবটা পরিষ্কার হবে। সন্দেহ আর একটা দিকেও হচ্ছে। কি নিয়ে? এই ঋতুপর্ণা সেন নামের মেয়েটি রহস্যময়। মিস্টার অরিন্দম ভট্টাচার্য যে কালোবাজারির ব্যবসা করতেন সেটা তো ঋতুপর্ণা সেনের নথিপত্র থেকেই জানলাম। কিন্তু ভেবে দেখ কুণাল, একজন সাধারণ সাংবাদিকের কাছে একজন বাঘা ব্যবসায়ীর এত গোপন নথিপত্র এলো কি করে? ও কি সত্যিই সাংবাদিক নাকি অন্য কেউ? কুণাল ভ্রু কুঁচকে একটা চেয়ার টেনে বসল। তার মানে তুই বলতে চাইছিস ও কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই নথিপত্রগুলো জোগাড় করেছে? এক্স্যাক্টলি।
ঋতুপর্ণা বলছে ও সাংবাদিক, কিন্তু খেয়াল করে দেখ কুণাল, ও যেভাবে ঠিক সময় মতো নথিপত্রগুলো অফিসারের হাতে তুলে দিল সেটা বড্ড বেশি ক্যালকুলেটেড মনে হচ্ছে না? যেন ও আগে থেকেই জানতো যে আজ রাতে খুনের তদন্ত হবে এবং ওকে এই কাগজগুলো দিতে হবে। কিন্তু ও তো বললো ও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে। ইনভেস্টিগেশন তো পুলিশও করে কুণাল। ওদের কথাবার্তার মাঝে প্রীতমের ফোন বেজে উঠল। প্রীতম ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে বলল, হ্যালো মিস্টার রায়, আমি অজয় শেরপা বলছি, অফিসার ইনচার্জ রানীপুর পুলিশ স্টেশন। আরে বলুন অফিসার, কোনো খবর আছে? আগে হ্যাঁ আছে বলেই তো আপনাকে ফোন করা। কাইন্ডলি আপনি যদি এখন একটু থানায় আসতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। কিছু সমস্যা হয়েছে নাকি অফিসার? সমস্যা বলতে বিক্রমবাবুর ঘর থেকে পাওয়া কিছু ব্যবসায়িক কাগজপত্রে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে, আর মিস সেনের দেওয়া নথিপত্রে অরিন্দমবাবুর ব্যবসায়িক কালোবাজারিরও কিছু প্রমাণ রয়েছে। আপনি এসে যদি বিষয়টি একটু দেখেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আপনি পাঠান। প্রীতম ফোনটা রেখে কুণালের দিকে তাকিয়ে একটা তাৎপর্যপূর্ণ হাসি দিল। অফিসার অজয় শেরপার ফোন ছিল, রানীপুল থানায় ডাকছেন আমাদের। বিক্রমবাবুর ঘর থেকে পাওয়া কাগজ আর ঋতুপর্ণার দেওয়া নথিপত্রে নাকি কিছু বড় রকমের অসঙ্গতি পাওয়া গেছে। তার মানে নথিপত্রগুলো যতটা সোজা মনে হচ্ছিল ততটা নয়। ঋতুপর্ণা কি তবে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? সেটাই তো দেখতে হবে কুণাল। ঋতুপর্ণা সেন অরিন্দম ভট্টাচার্যের কালোবাজারির যে প্রমাণগুলো দিলেন সেগুলো যদি সত্যি হয় তবে খুনের মোটিভটা বিক্রমের দিকেই বেশি ঝুঁকছে। কিন্তু অফিসার কেন বিক্রমের ঘর থেকে পাওয়া কাগজ নিয়ে এত চিন্তিত? হয়তো বিক্রম আর ঋতুপর্ণার দেওয়া তথ্যের মধ্যে কোনো একটা বড় ফাঁক আছে। প্রীতম নিজের জ্যাকেটটা টেনে ঠিক করে নিল। ওরা রিসর্টের বাইরে বেরিয়ে দেখে মেঘলা আর তন্নি বাগানের এক কোণে একটা চেয়ারে বসে আছে। প্রীতমদের আসতে দেখে মেঘলা আর তন্নি উঠে দাঁড়ালো। তোমরা কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমরা থানায় যাচ্ছি, অফিসার ফোন করেছিলেন। তোমরা রিসর্টের বাইরে যাবে না, কুয়াশা যা বাড়ছে তাতে রিসর্টের বারান্দার ওপারে কি আছে সেটা বোঝাও দায়। আমরা থানায় যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। সাবধানে যেও, এই পাহাড়ের রাস্তাগুলো কিন্তু এখন খুব বিপজ্জনক। কিছুক্ষণ পরেই রানীপুল থানা থেকে একটি নীল বাতি লাগানো জিপ রিসর্টের গেটে এসে থামল। প্রীতম আর কুণাল গাড়িতে গিয়ে বসল। বাইরের পাহাড়ি রাস্তায় কুয়াশা এখন সাদা চাদরের মতো ঘিরে ধরেছে। হেডলাইটের আলো সেই ধোঁয়াটে অন্ধকার চিরে সামনে এগোচ্ছে। জিপটা এবার রানীপুল থানার গেট দিয়ে ভেতরে ঢুকল। থানার বারান্দায় টিমে আলো জ্বলছে। গাড়ি থামতেই অফিসার অজয় শেরপা নিজে বেরিয়ে এলেন। ওর চোখ মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। আসুন আসুন মিস্টার রায়, আসুন, আপনারই দরকার ছিল। নথিপত্রগুলো তো আপনাকে দেখাবই, কিন্তু তার আগে একটা অদ্ভুত জিনিস দেখাতে চাই। অফিসার ওদের সোজা নিয়ে গেলেন মালখানায়, যেখানে অপরাধের আলামত রাখা হয়। টেবিলের ওপর একটা প্লাস্টিক ব্যাগে রাখা আছে একটা ডায়েরি। অফিসার ডায়েরিটার শেষ পাতা খুলে প্রীতমের হাতে দিল। প্রীতম দেখল ডায়েরিতে লেখা আছে, 10 বছর কেটে গেল, কিন্তু শেখরের সেই শেষ মুহূর্তের চাহনিটা ভুলতে পারছি না। কালিম্পংয়ের সেই খাদের ধারে যা ঘটেছিল তা দুর্ঘটনা ছিল না। আমার একটা ধাক্কাই ওকে পাহাড়ের নিচে পাঠিয়ে দিয়েছিল। আজ ওর ছেলে সোনাম আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু ও জানে না ওর বাবার খুনি ওর অন্নদাতা। প্রীতম ডায়েরিটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। কুণাল পাশ থেকে উঁকি দিয়ে লেখাটা পড়তেই ওর চোখ কপালে উঠল। তার মানে সোনামের বাবা খুন হয়েছে আর সেটা অরিন্দম বাবু করেছেন। প্রীতম ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মুদ্রার একটা পিঠ তো বোঝা গেল। সোনাম যদি খুন করেও থাকে তাহলে তার মোটিভ এটা অরিন্দম বাবুর ওপর চরম আক্রোশ। কিন্তু বিক্রম আগরওয়ালের কি মোটিভ থাকবে খুন করার?
সেটাও দেখাবো আপনাকে। চলুন আমার কেবিনে চলুন। প্রীতমবাবু, বিক্রম আগরওয়ালের মোটিভ ওই সোনামের মতো অতটা আবেগতাড়িত নয়, বরং অনেক বেশি প্রফেশনাল আর অনেক বেশি নিষ্ঠুর। আপনি এই কাগজপত্রগুলো দেখুন। প্রীতম ঝুঁকে কাগজগুলো দেখল। সেগুলো ছিল অরিন্দম ভট্টাচার্যের ব্যবসার অডিট রিপোর্ট এবং একটি উইলের অনুলিপি। অরিন্দমবাবু বুঝতে পেরেছিলেন যে ওই বিক্রম আগরওয়াল গত কয়েক বছরে হোটেলের তহবিল থেকে প্রায় 4 কোটি টাকা সরিয়েছিলেন। তিনি অবশ্য বিক্রমকে আলটিমেটামও দিয়েছিলেন যে হয় টাকা ফেরত দাও, নয়তো জেল খাটো। শুধু তাই নয়, অরিন্দমবাবু তার উইলে একটা নতুন ক্লজ পর্যন্ত যোগ করতে যাচ্ছিলেন যে তার মৃত্যুর পর ওই বিক্রম আগরওয়াল যেন এই রিসর্টের মালিকানা থেকে একটি পয়সাও না পান। তার মানে অরিন্দম ভট্টাচার্য বেঁচে থাকলে বিক্রম আগরওয়াল ভিখারি হয়ে যেতেন, আর উনি মারা গেলে সবটা বিক্রমের। এটাই কি ওর মোটিভ? হতে পারে। দুজনের মোটিভ দুই রকম। এবার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এলে বোঝা যাবে খুনটা কে করেছে। আচ্ছা, আর কালোবাজারির নথিপত্রে কিছু পেলেন? অফিসার শেরপা একটা নীল রঙের ফাইল খুলে প্রীতমের দিকে এগিয়ে দিলেন। ওর মুখভঙ্গি এখন আরও গভীর। হ্যাঁ প্রীতমবাবু, কালোবাজারির নথিপত্রগুলো বিশ্লেষণ করে একটা মারাত্মক তথ্য বেরিয়ে এসেছে। ঋতুপর্ণা সেন আমাদেরকে যে ফাইলগুলো দিয়েছিলেন সেগুলো পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তিনি আসলে গত কয়েক মাস ধরে ছদ্মবেশে এই তদন্ত করছিলেন। তিনি অবশ্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, বরং অরিন্দমবাবুর এই বিশাল সাম্রাজ্যের আড়ালে চলা এই অন্ধকার ব্যবসাটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ জোগাড় করেছেন। ওনার দেওয়া নথিপত্র অনুযায়ী এই রিসর্টকে ব্যবহার করে বেশ কয়েক বছর ধরে দামি পাহাড়ি ঔষধি গাছ, এমনকি বিরল বন্যপ্রাণীর দেহাংশ পর্যন্ত পাচার করত এবং সেই কালোবাজারির টাকা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে সাদা করত। তার মানে মিস সেন এখানে এসেছিল কি সব কিছু ফাঁস করতে? ওনাকে তো আমরা সাধারণ একজন সাংবাদিক ভেবেছিলাম, কিন্তু উনি তো দেখছি পুরো অপারেশনটাই একা হাতে সাজিয়েছেন। কিন্তু প্রীতম, একটা ব্যাপার আমার মাথায় আসছে না। যদি মিস সেন সব প্রমাণ জোগাড় করেই ফেলেছিলেন, তবে কেন তিনি পুলিশের হাতে সরাসরি সেগুলো তুলে দিয়ে অরিন্দম বাবুকে গ্রেপ্তার করালেন না? প্রীতম অফিসার শেরপার টেবিল থেকে একটা ফাইল টেনে নিয়ে দেখতে দেখতে বলল, কারণটা খুব সোজা কুনাল। ঋতুপর্ণা জানতেন অরিন্দম ভট্টাচার্যের মতো প্রভাবশালী মানুষকে শুধু কালোবাজারির নথিপত্র দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। বড় বড় উকিল লড়িয়ে উনি ঠিক বেরিয়ে আসতেন। ঋতুপর্ণা চেয়েছিলেন এই পুরো চক্রটাকে গোড়া থেকে শেষ করতে, কিন্তু সেই সুযোগ পাওয়ার আগেই উনি খুন হন। উনি যে এতটা রিস্ক নিয়ে এত প্রমাণ জোগাড় করেছিলেন তাতে অরিন্দমবাবুর জেল হেফাজত হওয়া একেবারে নিশ্চিত ছিল, কেউ আটকাতে পারত না। অফিসার, পাপ করলে পাপের ফল তো ভুগতেই হবে। উনি শেখর লেপচাকে খুন করে নিজের ভুল বুঝতে পেরে ডায়েরিতে জবানবন্দি লিখে রেখেছিলেন, আর যে পাপ তিনি করেছিলেন তার ফল উনি পেয়ে গেলেন। তাহলে অফিসার, এবার তাহলে উঠি, রিপোর্টগুলো এলে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদ জানাতে হবে না, আমাদের যা পেশা এগুলো আমাদের রোজগারের কাজ। কথাটা বলে অফিসারের সাথে করমর্দন করে থানা থেকে বেরিয়ে গেলেন। রিসর্টে ফিরে কুনাল আর প্রীতম নিজের ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ঋতুপর্ণার ডাকে দাঁড়িয়ে পড়ে দুজনেই। মিস্টার রায়, আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। কিছু যদি মনে না করেন, আপনারা আমার ঘরে আসতে পারেন। এই কথাগুলো এভাবে এখানে বলাটা চাপের হয়ে যাবে। প্রীতম আর কুনাল একে অপরকে একবার দেখে নিয়ে ঋতুপর্ণার ঘরের দিকে এগিয়ে গেল। পরের দিন বেলা বাড়তেই স্নোভেল রিট্রিটে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কটেজের রিসেপশনে স্টাফ সহ গেস্টরা এসে জড়ো হয়েছে। তাদের মধ্যে বিক্রম আগরওয়াল, সোনাম লেপচা, ঋতুপর্ণা সেনও রয়েছে। অফিসার, প্রীতম আর কুনাল রিসেপশনের মাঝখানে দাঁড়িয়ে আছে। প্রীতমের হাতে দুটো সাদা খাম। প্রীতম একবার উপস্থিত সবার উপর দিয়ে চোখ বুলিয়ে নিল। বিক্রম আগরওয়ালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সোনাম অদ্ভুত রকমের শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সবাই জানেন কাল একটা বড় ঘটনা এই কটেজে ঘটেছে। এই কটেজের মালিক মিস্টার অরিন্দম ভট্টাচার্য খুন হয়েছেন। আজ তার পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে এসেছে।
এতে স্পষ্টভাবে লেখা আছে শরীরে তীব্র মাত্রায় বিষ পাওয়া গেছে। পোস্টমর্টম রিপোর্টে যে বিষের কথা বলা হয়েছে সেটা সাধারণ কোনো বিষ নয়। এটা হলো এক ধরনের বিরল পাহাড়ি উদ্ভিদের নির্যাস, যা রক্তে মিশলে হৃৎপিণ্ড স্তব্ধ করে দেয়। মজার ব্যাপার হলো এই নির্যাসটি এই এলাকার জঙ্গলেই পাওয়া যায়, যা কেবল স্থানীয়রাই চেনে। কিন্তু প্রশ্ন হলো বিষটা শরীরে গেল কিভাবে? প্রীতম আরও একটা খাম খুলে একটা কাগজ বার করে আনলো। এটা ফরেন্সিক রিপোর্ট। আমরা সোনাম লেপচার ঘর থেকে একটা কাঁচের ছোট শিশি পাই, যেটা ফরেন্সিক করিয়ে জানা যায় তাতে ছিল অ্যাকোনিটাইন। এই বিষ তৈরি হয় পাহাড়ি উদ্ভিদ থেকে, আর যে গাছের ডাল বা পাতা দিয়ে এটা তৈরি হয় সেই গাছ আমরা সোনাম লেপচার ঘরে দেখতে পাই। আমার এই ফরেন্সিক ডাক্তার ওই গাছটি দেখে চিনতে পারে এটা মংসহুড বা অ্যাকোনাইট গাছ, যার থেকে এই বিষ বানানো হয়। অরিন্দমবাবুর পোস্টমর্টম রিপোর্টে এই বিষের সন্ধান পাওয়া গেছে। প্রীতমের কথাগুলো শুনে রিসেপশনের থমথমে ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেল। সোনাম লেপচা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মুখচ্ছবি কুয়াশার মতোই অস্পষ্ট। বাকিরা সবাই তার থেকে এক পা দূরে সরে দাঁড়ালো। প্রীতম ফরেন্সিক রিপোর্টটা ভাঁজ করে টেবিলের ওপর রাখল, তারপর সোনামের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করল। অ্যাকোনিটাইন, একে পাহাড়ি এলাকার কুইন অফ পয়জন বলা হয়। সোনাম, তোমার ঘরের ওই টবে রাখা সাধারণ দেখতে গাছটা যে আসলে মৃত্যুপুরীর চাবিকাঠি, সেটা হয়তো তুমি ভাবনি কেউ ধরে ফেলবে। মিস্টার অরিন্দম ভট্টাচার্যের শরীরে এই বিষ পাওয়া যাওয়ার মানে হলো খুনি জানতো ঠিক কতটা ডোজ দিলে মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে। এবার আসি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে। ওই শিশিতে আমরা দুটো ফিঙ্গারপ্রিন্ট পাই। প্রথমটা সোনাম লেপচার, আর দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টটি পাওয়া গেছে বিক্রম আগরওয়ালের। আর এখানেই পুরো রহস্যের জট খুলে যায়। রিসেপশনে উপস্থিত সবাই তখন স্তম্ভিত। প্রীতম সোনাম আর বিক্রমের দিকে তাকিয়ে বিশ্লেষণ করতে শুরু করল। সোনাম, তুমি এই বিষ তৈরি করেছিলে তোমার বাবার খুনের প্রতিশোধ নিতে। বিক্রমবাবু জানতেন অরিন্দমবাবু সোনাম লেপচার বাবা শেখর লেপচাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল, আর এর প্রতিশোধের আগুন সোনামের ভেতর জ্বলছে সেটাও আপনি জানতেন বিক্রমবাবু, আর সেটাই আপনি টোপ হিসেবে ব্যবহার করেছিলেন। আপনার সমস্ত জালিয়াতির কথা অরিন্দমবাবু জেনে গিয়েছিল, তাই আপনি এখানে আসেন এবং যখন ভাবছিলেন কিভাবে অরিন্দমবাবুকে সরানো যায়, ঠিক তখনই আপনি অরিন্দমবাবুর ডায়েরিটা হাতে পান। সেটা থেকেই জানতে পারেন শেখর লেপচার ছেলে এই রিসর্টে কাজ করছে, আর আপনি প্ল্যানটা সাজিয়ে নিলেন। আপনি সোনামের সাথে কথা বলেন, সোনামও আবেগের বশে সবটুকু আপনাকে বলে, আর তারপরেই আপনি প্ল্যান সাজান। আপনার ঘর থেকে পাওয়া সিরিঞ্জে আপনাদের দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, প্রথম সোনামের, দ্বিতীয়টা আপনার। সোনাম পাহাড়ের ছেলে, বিষটা ঠিক কতটা পরিমাণ লাগবে সেটা সোনাম ভালো জানে। সোনাম অ্যাকোনিটাইন দিল, আর আপনি সেটা কোনোভাবে খাবার বা পানীয়তে মিশিয়ে দিলেন, আর আস্তে আস্তে অরিন্দমবাবুর হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে উনি মারা গেলেন। এতে আপনারও কাজ হলো, আর সোনামেরও প্রতিশোধ নেওয়া হয়ে গেল। প্রীতমের কথাগুলো শেষ হতেই রিসেপশনের থমথমে ভাবটা যেন একটা বিস্ফোরণের অপেক্ষায় রইল। বিক্রম আগরওয়ালের মুখ চূর্ণ হয়ে গেছে, আর সোনাম লেপচা মাথা নিচু করে কাঁপছে। প্রীতম খাম থেকে কয়েকটা ছবি বের করে টেবিলের ওপর মেলে ধরল। কিন্তু বিক্রমবাবু, আপনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। আপনি ভেবেছিলেন সোনামকে দিয়ে বিষটা জোগাড় করিয়ে আপনি নিজে ধরাছোঁয়ার বাইরে থাকবেন, কিন্তু আপনি জানতেন না যে ঋতুপর্ণা সেন কেবল অরিন্দমবাবুর ওপর নয়, আপনার ওপরেও নজর রাখছিলেন। ঋতুপর্ণা, আপনি আমাদের যা বলেছিলেন তা বলুন। কি দেখেছিলেন আপনি সেদিন বিকেলে? ঋতুপর্ণা সেন ধীর পায়ে এগিয়ে এলেন। ওর গলায় আজ কোনো দ্বিধা নেই।
আমি সেদিন বিকেলে বাগানের ঝোপের আড়াল থেকে দেখেছিলাম বিক্রমবাবু সোনামকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কিছু একটা বোঝাচ্ছেন। সোনামের হাতে একটা ছোট প্যাকেটও তুলে দিয়েছিলেন তিনি। ঋতুপর্ণার কথা শেষ হওয়ার সাথে সাথেই অফিসার শেরপা এবার গর্জে উঠলেন। এনাফ ইস এনাফ! বিক্রম আগরওয়াল আর সোনাম লেপচা, আপনাদের দুজনকে আমি অরিন্দম ভট্টাচার্যের খুনের অভিযোগে এই মুহূর্তে অ্যারেস্ট করছি। অফিসারের কথায় দুজন কনস্টেবল এসে বিক্রম আগরওয়াল আর সোনাম লেপচাকে টানতে টানতে কটেজের বাইরে নিয়ে যায়। বাইরের পাহাড়ে তখন রোদ ফিকে হয়ে আসছে, আর পাইন গাছের ছায়াগুলো দীর্ঘতর হচ্ছে। প্রীতম ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেঘলা এসে তার পাশে দাঁড়ালো। কি গো, কি ভাবছো? মানুষ কত সহজে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে যায়। সোনাম ছেলেটা খারাপ ছিল না, কিন্তু ওর বাবার মৃত্যু ওর বিবেককে গ্রাস করে ফেলল। আর বিক্রম, ও তো শুরু থেকেই জানতো সোনামের দুর্বলতা কোথায়। লোভ আর প্রতিশোধ, এই দুই মিলে একটা নির্দোষ পাহাড়কে রক্তাক্ত করে দিল। মেঘলা প্রীতমের কাঁধে হাত রাখল। কিন্তু ঋতুপর্ণা, ও তো সব জেনেও চুপ ছিল। ও কি পারতো না আগে পুলিশকে সবটা জানাতে? পারত, কিন্তু ও হয়তো চেয়েছিল অরিন্দম আর বিক্রম দুজনকেই এমনভাবে কোণঠাসা করতে যাতে পালানোর পথ না থাকে। ও একজন সাংবাদিক, ও জানতো শুধু কথায় কাজ হবে না, অকাট্য প্রমাণ চাই। তবে সোনাম যে খুনের বিষটা জোগাড় করে দেবে, এটা হয়তো ও পুরোপুরি আঁচ করতে পারেনি। যা হবার তাই হয়েছে। এবার বলো, কাল সকালে ঘুরতে বেরোচ্ছি তো? প্রীতম মুচকি হেসে বলল, নিশ্চয়ই। পাহাড়ের বুকে সন্ধ্যা নামছে। কুয়াশার চাদর আস্তে আস্তে রিসর্টের ওপর নেমে আসছে।